ignition. Stage is reporting ready for launch. বাংলাদেশ কি ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে? দুটো আলাদা বাক্যকে আমাদের বিবেচনা করতে হবে। এক, নতুন পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি লেখা নেই। আর দ্বিতীয় বাক্যটা হলো, নতুন ই পাসপোর্টে লেখা হয়েছে দিস ই পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যার সরল বাংলা হচ্ছে এই ই পাসপোর্ট দুনিয়ার সব দেশে ভ্রমণের জন্য বৈধ। হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছে যে আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা পাসপোর্টের অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি তুলে দিচ্ছি। তার অর্থ হচ্ছে যে এর আগে আমাদের পাসপোর্টের আন্তর্জাতিক মান ছিল না, এবং যে সমস্ত দেশ অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি রেখে দিয়েছে পাসপোর্টে, যেমন মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া, তাদের পাসপোর্টের আন্তর্জাতিক মান নেই। এই শব্দ দুটি বাদ দেওয়ার ফলে অবশিষ্ট বাক্যটা হয়ে গেছে এই পাসপোর্ট দুনিয়ার সব দেশে ভ্রমণের জন্য বৈধ, যার সোজা মানে হচ্ছে বাংলাদেশিরা এখন থেকে ইসরায়েল ভ্রমণ করতে পারবে এবং সেটা বৈধ। কেন হাসিনা সরকার এটা করতে গেল? এটা বুঝতে হলে আমাদের বেশ কিছুদিন আগে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্তের সাথে যুক্ত আছে এক গভীর গোপন পরিকল্পনা, যা রচিত হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে, আর তার পরামর্শ দিয়েছিল স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এটা ছিল এক জায়নিস্ট পরিকল্পনা। নেতানিয়াহু এটা বাস্তবায়নের জন্য ট্রাম্পকে রাজি করানোর কাজটা করেছিল ট্রাম্পের জামাই ক্রুজনারকে দিয়ে। এই কাজে দুই আরব রাষ্ট্র সংশ্লিষ্ট ছিল, তাদের দুই শক্তিশালী যুবরাজের মাধ্যমে, দুবাই এবং সৌদির যুবরাজ। এই জায়নিস্ট পরিকল্পনার নাম হচ্ছে আব্রাহাম চুক্তি, ইংরেজিতে অ্যাব্রাহাম অ্যাকর্ড। হোয়াইট হাউসে বসে ট্রাম্প, নেতানিয়াহু আর তার সাথে দুবাই আর বাহরাইনের দুই পররাষ্ট্রমন্ত্রী, এই চারজনের চুক্তি স্বাক্ষর হয় 2020 সালের 15ই সেপ্টেম্বর। কি ছিল এই চুক্তির উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য। এক, ফিলিস্তিনিদের উপেক্ষা করা, কোণঠাসা করা, এবং জায়নিস্ট এবং বাদশাহ শাসিত রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের একসাথে কাজ করা, যেন রাজতন্ত্র টিকে থাকে আর সেই সাথে জায়নিস্ট ইসরায়েল রাষ্ট্রও টিকে থাকে। তবে ট্রাম্পের হেরে যাওয়ার পরে, বাইডেন আসার পরে এই চুক্তির কারণে যে সমস্ত ক্ষতি হয়ে গিয়েছিল আমেরিকার, বিশেষত মধ্যপ্রাচ্যে, বাইডেন সম্প্রতি ওই সব ক্ষত সারানোর জন্য উঠে পড়ে লেগেছেন। এই কাজেরই এক প্রধান অংশ ছিল এবারে গাজায় ইসরায়েলি হামলার পরে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করা। তাছাড়া আমেরিকা আগে যে সমস্ত প্রতিশ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের তহবিল গাজার জন্য বরাদ্দ ছিল, যা পুরোটাই ট্রাম্প বন্ধ করে দিয়েছিল, সেসব আবার আগের অবস্থায় ফিরিয়ে এনেছে বাইডেন প্রশাসন। আর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কগুলো, যা ট্রাম্পের কথিত আব্রাহাম চুক্তির কারণে এলোমেলো হয়ে গিয়েছিল, সেগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। কিন্তু এই বাইডেন কিছুদিন আগেই ইসরায়েলের গাজায় বোমাবাজিকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আবার তিনি 180 ডিগ্রি কেন ঘুরে গেলেন? তার কারণ হচ্ছে তার নিজের দলেই প্রো ফিলিস্তিনি অংশে প্রবল চাপের কারণে। এটা নিয়ে রয়টার গত 11ই মে একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে, যেখানে বলেছে বাইডেন ট্রাম্প নেতানিয়াহুর শয়তানি পরিকল্পনা আব্রাহাম অ্যাকর্ড ভেঙে আমেরিকাকে বের করে আনতে সচেষ্ট হয়েছেন। কিন্তু এর সাথে আমাদের পাসপোর্ট ইস্যুর কি সম্পর্ক? সেটাই সবচেয়ে মজার। আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের পরে ওই সময় এর বাস্তবায়নের দায় পড়ে মূলত দুজনের উপরে, দুবাই আর সৌদি যুবরাজের উপরে। এই চুক্তিতে দৃশ্যত সৌদি আরব নেই, কিন্তু এর পশ্চাৎ পটভূমিতে সর্বত্র সৌদি আরব আছে। এখন প্রশ্ন হলো, আব্রাহাম অ্যাকর্ড কেন তারা করেছিল? কেন এই বিভিন্ন পক্ষ একসাথে হয়ে একটা চুক্তি স্বাক্ষর করতে গেল? কেন এটা প্রয়োজন অনুভব করলো? সেটাই হলো এই মূল ঘটনার আরেক দিক। এই মূল ঘটনা হলো ইরান, মানে চীন এবং ইরানের 25 বছরের চুক্তি। ইরানের এই উত্থানে ইসরায়েল ভীত, আবার মধ্যপ্রাচ্যের অধিকাংশ বাদশাহ শাসিত রাষ্ট্রগুলো ভীত। এখানে ইসরায়েলের ভয় এইটাই যে চীনের সাপোর্টে ইরান
এখন আরও বড় ক্ষমতা এবং প্রভাব নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবে। এবং ওইদিকে বাদশাদের ভয় হচ্ছে ইরানের প্রভাব বেড়ে গেলে মধ্যপ্রাচ্যে ইরান বাদশাগিরি হয়তো রাখবে না, কারণ চীন গ্লোবাল নেতা হয়ে গেলে তাতে আমেরিকান প্রভাব খর্ব হবে এবং আমেরিকার এই পতনে মধ্যপ্রাচ্যে সৌদি আরব যে ভূমিকাটি রাখত সেই ভূমিকাটি রাখতে শুরু করবে ইরান। এটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের বাদশা শাসিত রাষ্ট্রগুলোর শঙ্কা। এ কারণে নেতানিয়াহু ক্রুজনারকে দিয়ে তার শ্বশুর ট্রাম্পকে রাজি করিয়ে এই চুক্তিটি করেছিল। বাদশা শাসিত মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করে ইসরায়েলই তাদেরকে ইরানের হাত থেকে বাঁচাতে পারে। এই কারণে আব্রাহাম অ্যাকর্ডের বাস্তবায়নের দায়িত্ব এসে পড়ে দুই যুবরাজের উপরে। কি সেই দায়িত্ব? ইসরায়েলের জন্য মুসলমান প্রধান রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলকে স্বীকৃতি এনে দেওয়ার দায়িত্ব। আর ওই কাজে যুবরাজের অন্য অনেকের মতো পাকিস্তান এবং বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে। কিন্তু যেভাবেই হোক ইমরান খান যে কোনো মূল্যেই হোক ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং দুবাই পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানিদের দুবাইয়ে প্রবেশ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। মজার কথা হলো বাংলাদেশের নাম ওই সময় নিষেধাজ্ঞার তালিকায় ওঠেনি। এখান থেকে অনুমান করা যায় যে হাসিনা সরকার সেই সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ এভাবে গ্রহণ করেছিল যে আমরা পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দটা উঠিয়ে দেব। সে কারণেই বাংলাদেশের নাম দুবাইয়ের নিষেধাজ্ঞায় ছিল না। এই পাসপোর্টের পরিবর্তন আব্রাহাম অ্যাকর্ডের ফল। বাইডেনই যেখানে ট্রাম্প নেতানিয়াহুর আব্রাহাম অ্যাকর্ডের অবস্থানে থাকতে চাইছেন না, নিজের প্রায়োরিটি বদলে ফেলার পথে রওনা দিয়েছেন, সেখানে আমরা আব্রাহাম অ্যাকর্ডের কারণে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিলাম। সারা জীবন আমরা ফিলিস্তিনের পক্ষে থেকে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে এখন তাদের হাত আমরা কি ছেড়ে দিতে পারি? ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে শেখ হাসিনা তার গ্লানির মুকুটে আর একটা কলঙ্ক পালক লাগাতে চাইলেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের সাথে থাকবে আর জায়নিস্ট ইসরায়েলের দখলদারির প্রতিবাদ জারি রাখবে। ফিলিস্তিনের জনগণের মুক্তি আসুক।